নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা কলকাতা থেকে মেদিনীপুরে চলে এসেছি কারণ আজকে একটা বিশেষ দিন। আজকে মামনির জন্মদিন। এখন সকাল 10টা বাজে, মামনি এখন গিয়েছে পুজো করতে। তো এই সময় ভাবলাম মামনির জন্য স্পেশাল কিছু একটা তৈরি করে নেওয়া যাক। তো আর দেরি করব না, এখনই গিয়ে তৈরি করতে হবে কারণ আমার হাতে ওই 1 ঘন্টা মতন সময় রয়েছে, তার মধ্যেই মামনির পুজো হয়ে যাবে। দুপুরবেলা আজকে একটু বাইরে খেতে যাব, তো ওখানে তো পায়েস হবেই, তাই ভাবছি একটা মিষ্টি বানাই। আপনারা হয়তো আমার শীতকালের ভিডিওতে দেখেছেন আমি গাজরের রসমালাই বানিয়েছিলাম, সেই রকমই আজকে আমি বানাচ্ছি আমের রসমালাই। আজকে মামনির জন্মদিন উপলক্ষে এই মিষ্টিটা তৈরি করব বলে বাজার থেকে গিয়ে এই পাকা আমগুলো কিনে এনেছি জানেন। তবে নাম জিজ্ঞাসা করতে ওনারা কি যেন একটা বললেন, বেগুন বিলাস বা ওই ধরনেরই নাম, আমার ঠিক মনে পড়ছে না। তবে এটাই হচ্ছে আমাদের বাড়িতে এই আমের সিজনের প্রথম পাকা আম। একটু খেয়ে দেখো তো, মিষ্টি নাকি? ভালো। আমগুলো যখন কিনছিলাম তখন মনের মধ্যে একটা ভয়ও ছিল আদেও মিষ্টি হবে কি না, কারণ এখনও তো চারিদিকের আম সেভাবে পাকেনি। তো যাই হোক, খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে। এবার এর মধ্যে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি 200 গ্রামের মতন পনির আর অল্প পরিমাণ দুধ, যাতে ভালোভাবে পুরো মিশ্রণটা পেস্ট হয়ে যায়। তো কালারটা কিন্তু দারুণ এসেছে দেখুন। এবার এটাকে আমি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে ঢেলে ওখান থেকে ওই 2-3 চামচ মতন তুলে রাখলাম। ওটাকে আমি পরে ব্যবহার করব। এখনও কিন্তু আমি গ্যাস অন করিনি। গ্যাসটা অন করবার আগেই পুরো মিশ্রণটার মধ্যে একে একে সুজি, তার সাথে দুধ, এখানে ঠিক যতটা পরিমাণ আমি সুজি ব্যবহার করব ততটাই দুধ ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণ কেশর আর একটু চিনি। মিষ্টি না দিলেও হতো কারণ আমটা তো খুব মিষ্টি, কিন্তু যেহেতু আমি এখানে সুজিটা ব্যবহার করেছি তাই জন্য অল্প চিনি দিলাম। ব্যাস, আর দিচ্ছি একটু ঘি যাতে খুব সুন্দর একটা গন্ধ হয়। এবার পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অন করব। আপনারাও যদি বাড়িতে এটাকে তৈরি করেন তাহলে অবশ্যই ননস্টিকের কড়াই ব্যবহার করবেন, তাহলে দেখবেন সাইডে এটার আটকে যাচ্ছে না। ব্যাস ওই 7 থেকে 8 মিনিট মতন ভালো করে নাড়লেই পুরো মিশ্রণটা শুকনো হয়ে যাবে, আর দেখবেন যে পুরোটাই কড়ার থেকে ছেড়ে এসেছে। তখন আমি তার মধ্যে একটুখানি কাজু বাদামকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকেই মিশিয়ে দিলাম। এদিকে রসমালাইয়ের ক্ষীর তৈরি করবার জন্য দুধটাকেও বসিয়ে দিয়েছি। একটু ফুটে উঠবার পর ওখান থেকে 2-3 হাতা মতন দুধ তুলে নিয়ে তার মধ্যে ওই 3 থেকে 4 চামচ মতন গুঁড়ো দুধকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ওই দুধটার মধ্যে মিশিয়ে দেবো। এতে খুব তাড়াতাড়ি দুধটা গাঢ় হয়ে যায়। এর মধ্যে আমি এবার মিশিয়ে দিচ্ছি বেশ খানিকটা মিল্কমেড। আমি চেখে দেখলাম মিল্কমেডটা দেওয়া হওয়ার পরই মিষ্টিটা ঠিকঠাক হয়ে গিয়েছে, মানে আমরা তো সকলে একটু মিষ্টি কম খাই, তো সেই অনুযায়ী এটা ঠিকঠাকই হয়ে গিয়েছে। কিন্তু আপনারা যেরকম স্বাদের মিষ্টি খান সেই অনুযায়ী এর মধ্যে বাতাসা কিংবা মিছরিও মেশাতে পারেন, তাতে দেখবেন স্বাদটা আরও বেশি হয়। এদিকে আমি একটা স্টেনারের মধ্যে একটা বাটার পেপারকে বিছিয়ে দিয়েছি আর তার মধ্যে অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নেব। যতক্ষণ ওদিকে রসমালাইয়ের মিশ্রণটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি স্টেনারটাকে রেডি করে নিচ্ছি, আর একটা কড়াইতে ওই হাফ কড়াই মতন জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই যে দুধটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে, তবে এখনই বেশি গাঢ় করব না, রসমালাইয়ের বলগুলোকে দিয়ে তো আবার ফোটাতে হবে, তখনই গাঢ় হয়ে যাবে। আমাদের রসমালাইয়ের বলও একেবারে তৈরি। কি সুন্দর কালারটা এসেছে বলুন, একেবারে পাকা আমের কালার। এটাকে বেশিক্ষণ না, ওই 10 মিনিটের মতন ভাপে রাখলেই দেখবেন বলগুলো ফুলে অনেকটাই রসগোল্লার মতন দেখতে হয়ে গেছে। তারপর ওই দুধের মধ্যে বলগুলোকে দিয়ে একটু 5 থেকে 6 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, বেশিক্ষণ ফোটানো যাবে না। আমি আসলে আবার ভয়ে ভয়ে ফোটাচ্ছিলাম কারণ এর মধ্যে আম আছে তো, যদি দুধটা কেটে যায়, কিন্তু দেখলাম কোনো অসুবিধা হয়নি জানেন। সবার শেষে ওই আমের পাল্পটা মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর একটু ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে বের করে নিয়েছি। ওপর থেকে একটু পেস্তা আর গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, সেই সন্ধেবেলা যখন কেক কাটিং হবে তখন বার করব। আমি রেডি হয়ে গিয়েছি, এবার যাচ্ছি নিচে, দেখি বাকিরা সবাই রেডি হয়েছে কিনা। রাজা অনেক আগেই রেডি হয়ে গাড়ি নিয়ে চলে এসেছে, শুধু আমি আর মামনি রেডি হওয়া বাকি ছিলাম। দেখি এবার
মামনিও রেডি। তাকাও কি সুন্দর লাগছে তোমাকে। শাড়িটা পুরো দারুণ মানিয়েছে। হ্যাঁ, বর্দি দিয়েছে শাড়িটা। হ্যাঁ, বার্থডে গিফট। বার্থডে গিফট। বাজে দুপুর 1:30। সকলেরই প্রচণ্ড খিদে পেয়েছে। তবে এখান থেকে প্রথমে যাব ছোটকে পিক আপ করতে। ছোট রেডি হয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমাদেরই অপেক্ষা করছে। তবে এখন বলছি না কোথায় যাব, কারণ এই যে মামনি জানে না, মামনির কাছে পুরোটাই এখন সারপ্রাইজ। তবে রাস্তা দেখে আমার মনে হয় মামনি বুঝেই যাবে, বলো? হ্যাঁ, দেখি চলো হ্যাঁ, চিনতে পারি কিনা। বাবা যাচ্ছেন না, কারণ বাবা তো বাইরের খাবার খান না। তো সেই জন্য সকালবেলা যিনি আমাদের বাড়িতে রান্না করেন তিনি এসে রান্না করে দিয়ে গিয়েছেন। বাবাকে মামনি খেতে দিয়ে তারপর আমরা বেরোলাম। এবার যাওয়া যাক। আসো, কি সুন্দর পাঞ্জাবিটা তোমার। আমিও দা ফোন করেছে মামনিকে। আরে না না, আজকে আমরা রাজা আমাদেরকে বাইরে নিয়ে যাচ্ছে খেতে। কোথায় বলেনি এখন আমাকে, ওটা সারপ্রাইজ রেখেছে। মামনি এবার বুঝতে পারছো কি আমরা কোথায় যাচ্ছি? চৌরঙ্গি মনে হচ্ছে এটা এলাম। খড়গপুরের দিকেই যাচ্ছে মনে হচ্ছে। এটা এবার বুঝতে পারছি। মানে রাজার এই টাটা শোরুমে তোমরা গাড়ি কিনেছিলাম। আচ্ছা, এটা আমি চিনি। এইদিকে এই তো এই জাস্ট বেরোলো। চলে এসেছি আমরা আমাদের লোকেশনে। মামনি তোমাকে জন্মদিনে রাজবাড়িতে নিয়ে এলাম। এই জায়গাটা অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল আমাদের। না, এই প্রথমবার আসছি। আজকে মামনির জন্মদিন উপলক্ষে। আচ্ছা, আমরাও তো মাদার্স ডে উপলক্ষে। ও আচ্ছা আচ্ছা, ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে। তারপর বৌমাদির এটাও দেখি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে আমরা এসেছি খড়গপুরের রাজবাড়ি রেস্টুরেন্টে। এটা হচ্ছে খড়গপুরের চৌরঙ্গিটা পেরোনোর পর যে আইটিআই পার্কটা রয়েছে তার বড় গেটটা ঠিক পাশেই। আপনারা রাস্তা দিয়ে যেতে যেতেই এর সাইনবোর্ডটা দেখতে পাবেন। যখন এর গেটে ঢুকছিলাম তখন বাইরে লেখা দেখলাম প্যারাডাইজ রিসর্ট। মানে এই রিসর্টের মধ্যে রাজবাড়ি আর রাজ দরবার দুটো রেস্টুরেন্টই পড়ছে, তার সাথেও দেখছি থাকার ব্যবস্থাও রয়েছে। এত গরমের মধ্যে যাতে সকলের অপেক্ষা করতে কষ্ট না হয় তাই দেখলাম ওনারা সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কসেরও ব্যবস্থা করেছেন, নিজেরা নিয়ে সেখান থেকে খাওয়া যাবে। আজকে এখানে একটু লম্বা লাইন, ছুটির দিন তো তাই অনেকেই এখানে এসেছেন। এটা বেশ পপুলার একটা জায়গা, আমাদেরই আসা হচ্ছিল না এতদিন। তো এনারা বলেছেন ওই 8 ঘন্টা মতন ওয়েটিং টাইম রয়েছে। তো ততক্ষণ আমরা ভাবলাম একটু চারপাশটা ঘুরে দেখি। সামনেই দেখতে পাচ্ছি একটা ভীষণ সুন্দর সুইমিং পুল রয়েছে। এখানে থাকারও ব্যবস্থা আছে। সুইমিং পুলটা কি পরিষ্কার। আর এই যে এই দিকটা রাজবাড়ির। হ্যাঁ, সুন্দর কিন্তু একটা দিনের জন্য একটু সময় কাটানোর জন্য। আর ওইটা হচ্ছে রাজ দরবার। ছোট ওখানেই বলছিলেন না ভেজ? আচ্ছা, ওটা পিওর ভেজ। ভেজ খেয়ে চলে যাও ওখানে। না না, জন্মদিনের দিন মামনিকে ভেজ খাওয়াবো না। খাওয়া নিয়ে কথা ভেজ খেয়ে চলে যাই নেই। জায়গাটা বেশ ভালো লাগলো জানেন। কখনো বাড়িতে সকলে এলে সবাইকে নিয়ে এখানে এসে একটা দিন বেশ ভালো করে সময় কাটানো যাবে। ভালোই হলো আমাদের জানা থাকলো। রাজদরবারের বাইরেতেও দেখছি একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, তবে মনে হচ্ছে এটা বিকেলের দিকে খোলা হয়। বেশ ভালো হাওয়া দিচ্ছে জানেন। বাইরে যে এতটা রোদ, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে বোঝাই যাচ্ছে না। চলুন ওদিকে আবার যাওয়া যাক। মামনি আর ছোট ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছে। ওনারা বললেন আর ওই 15 মিনিটের মতন সময় লাগবে, তার মধ্যেই আমাদের হয়ে যাবে। তবে এখানে আসবার পর আমাদের অনেক মিষ্টিহালা পরিবারের সদস্যের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে দেখা হয়ে আমাদের ভীষণ ভালো লাগলো। হ্যালো, তোমরা ভিডিও দেখো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাকে এসে মিট করলো।
থ্যাংক ইউ বাবু। নাম হলো তোজো। ও আমাদের মিষ্টিওয়ালা পরিবারের একটা ছোট্ট সদস্য। ওর সাথে একটা ক্যামেরা ছিল, ও সেই ওর ছোট্ট ক্যামেরায় আমাদের দুজনের ছবি তুলছিল। চলুন, অপেক্ষার অবসান, আমরা শেষমেশ ভিতরে ঢোকার জায়গা পেয়েছি। আর কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট জানেন, ভিতরে ঢোকবার সাথে সাথেই ওনারা সুন্দরভাবে চন্দনের টিপ পরিয়ে বরণ করে নিলেন। মামনির জন্মদিনে রাজবাড়িতে এসে খাওয়া দাওয়া করব সেটা তো ঠিক করেছিলাম, কিন্তু তার সাথে যে একেবারে এরকম রাজকীয় আয়োজনও হবে সেটা কখনো ভাবিনি জানেন। তবে এনাদেরকে জিজ্ঞাসা করবার পর ওনারা বললেন যদি আগের থেকে ওনাদেরকে জানানো হয় তাহলে ওনারা কেকেরও ব্যবস্থা করে দেন। ভিতরটা পুরো রাজবাড়ির রাজ দরবারের মতনই, আর চারপাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই রাজকাহিনীর ছবির মতন ছবি আঁকা রয়েছে। উপর থেকে ঝুলছে ঝাড়লণ্ঠন আর ভিতরে বাজছে রাজকীয় সঙ্গীত। এখানে এনারা যে টেবিল ম্যাটগুলো ব্যবহার করেছেন সেখানেও খড়গপুরের কিছু বিশেষ জায়গা, যেমন আইআইটি কলেজ, খড়গপুর স্টেশন, হিজলি, খড়গপুর রাজবাড়ি, সেগুলোর ছবি আঁকা রয়েছে। আর ঠিক রাজবাড়ির ঐতিহ্যকে বজায় রেখে এখানে দেখছি সমস্ত কিছু পিতল আর কাঁসার জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। এই যে প্রদীপদানিটা দেখছেন, এটা নাকি এনারা সন্ধেবেলা হলে জ্বালান, আর এটা হচ্ছে পিতলের নুন রাখার জায়গা। সত্যি জানেন, এই সমস্ত জিনিসপত্রগুলো দেখলে মনটা কি ভালো হয়ে যায়। আগেকার দিনে আমাদের ঠাকুমা দিদারা কাঁসারের বাসনপত্র ব্যবহার করতেন, তারপর থেকে তো ধীরে ধীরে সেই সমস্ত বাসনপত্রের ব্যবহার প্রায় নেই বললেই চলে, পুজোর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। কিন্তু এই সমস্ত রেস্টুরেন্টগুলো যে পুরনো ট্র্যাডিশন বজায় রেখে এখনও সেগুলোকে ব্যবহার করে আসছেন, দেখলেও বেশ ভালো লাগে। এটা হচ্ছে এখানকার মেনু কার্ড, বাংলা ইংরাজি দুটো ভাষাতেই লেখা। যেমন আরও ভালো লাগলো, এখানে প্রত্যেকটা পদের ডেসক্রিপশান দেওয়া রয়েছে বাংলা আর ইংরাজি দুটোতেই। যদি কোনো অবাঙালি মানুষ এখানে এসে খাবার দাবার খান, তাদের যাতে বুঝতে না অসুবিধা হয় সেই জন্য প্রত্যেকটা খাবারের বিবরণ ওনারা দুটো ভাষাতেই লিখে রেখেছেন। চলুন, দুপুরের সমস্ত খাবার বলে দিয়েছি। এখানকার অ্যাম্বিয়েন্সের সাথে সাথে আরও একটা জিনিস ভীষণ ভালো লাগছে, এই রেস্টুরেন্টের কর্মরত সমস্ত স্টাফেদের মধ্যে যারা মহিলারা রয়েছেন তারা পরেছেন লাল পাড় সাদা শাড়ি, আর যারা পুরুষেরা রয়েছেন তারা পরেছেন ধুতি পাঞ্জাবি। সত্যি যেন এক টুকরো বাঙালিয়ানা। বাংলা সংস্কৃতিকে এনারা যেভাবে বজায় রেখেছেন দেখতেও ভালো লাগে জানেন। আর খাবার আসবার আগে দেখলাম ওনারা থালাগুলোর মধ্যে এক টুকরো করে কলা পাতা দিয়ে গেলেন, আর খাবার খাওয়ার আগে গোলাপের জলে হাত ধুয়ে দিচ্ছেন, যেন একেবারে রাজকীয় আপ্যায়ন। আর ঠিক মনেও হচ্ছে যে আমরা এই 1-2 ঘন্টার জন্য সত্যিই কোনো রাজবাড়িতে রাজার হালে খেতে এসেছি। চলুন, এদিকে আমাদের স্টার্টার চলে এসেছে। তো তার মধ্যে আমরা নিয়েছি ভেটকি মাছের চপ আর মোচার চপ। ছোট তো ননভেজ খায় না, তাই ছোটোর জন্য একটু ভেজ খাবারই বলা হয়েছে। এখানে মেনু কার্ডের মধ্যে দেখলাম 3 রকমের থালি রয়েছে, তো তার মধ্যে প্রত্যেকটা থালি কিন্তু এখানে ভেজ। আপনারা চাইলে মাছ বা মাংস এর সাথে আলাদা করে নিতে পারেন। তো আমরা এখানে নিয়ে নিয়েছি রাজবাড়ির স্পেশাল থালি, তার মধ্যে অনেক কিছু জিনিসপত্র এনারা দিয়েছেন। সত্যি একার পক্ষে শেষ করা একটু অসম্ভব। এই যে প্রথমে রয়েছে গয়না বড়ি, তার সাথে পোস্ত ছড়িয়ে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, রয়েছে একটু মুগের ডাল, তার সাথে আলু পোস্ত, আলু পটলের তরকারি, চাটনি, পায়েস, দই, আর এরপরে রয়েছে মিষ্টি। আর ভাতও এখানে 2 রকমের রয়েছে, বাসন্তী পোলাও আর সাদা ভাত। এদিকে রয়েছে একটু কচুরি, ওটা ওই থালির সাথেই অ্যাড ছিল। আর আমরা আলাদা করে নিয়েছি চিকেন ডাক বাংলো, ভেটকি মাছের পাতুরি আর ইলিশ পোলাও। আপনারা অনেক দিন ধরেই কমেন্টে আমাকে ছোটোর কথা জানতে চাইছিলেন। আপনারা অনেকেই ছোটোকে দেখতে পাচ্ছিলেন না, আসলে একটু টেকনোলজিক্যাল প্রবলেমের জন্য ছোটো চ্যানেলটা আর দেখতে পাওয়া যাচ্ছিল না। যাকে সেই প্রবলেম এখন সলভ হয়েছে, আবার ছোট নতুন করে সবটা শুরু করেছে। তো এবারের চ্যানেলের নাম হচ্ছে মানস ভ্রমণ 2026। এই নামে সার্চ করলেই আপনারা ছোটোকে আবার দেখতে পাবেন। সত্যি ছোট তো অফিস বা বাড়ির সমস্ত কাজকর্ম তো একা হাতে করে, সেই সমস্ত কাজকর্মের বাইরে একটু সময় নিজের মতন করে কাটাতে পারলে বেশ ভালোই লাগে। চলুন, এদিকে আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমাদের এখানে পৌঁছাতে যেহেতু একটু দেরি হয়েছিল, তারপরে আবার কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হয়েছিল, তাই খাওয়া দাওয়া শুরু করতে করতে ওই 3:30 মতন বেজেই গেল।
ডালের সাথে গন্ধরাজ লেবুটার স্বাদটা এত ভালো লাগছে, আর তার সাথে এই গামাখা পোস্তটা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। যা পোলাও খাবে বলছিল, তো সেই জন্য আমি আর রাজা নিয়েছি ইলিশ পোলাও আর চিকেন ডাক বাংলো। ইলিশ পোলাওয়ের মধ্যে ইলিশ মাছটা একেবারে ফ্রেশ আর এতটাই নরম যেন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে জানেন। আর যেহেতু এনারা মাছটা বড় দিয়েছেন তাই এর মধ্যে কোনো কাঁটাও ছিল না। আর মামনি যে থালিটা নিয়েছিল সেখানে অনেক খাবার ছিল, তো মামনি একা শেষ করতে পারবে না, তাই মামনির কাছ থেকেও আমি একটু সাদা ভাত, ডাল আর পোস্ত খেয়েছিলাম। ব্যাস তাতেই আমার পেট ভরে গিয়েছে। সবশেষে আমরা নিয়েছি একটু মশালা কোল্ড ড্রিঙ্কস, আর ওনারা দিয়েছেন পান। ওনাদের এই পান রাখার ডাব্বাটা আমার ভারী পছন্দ হয়েছে, সেই আগেকার দিনে পানের ডাবরের মতন। তবে প্রথম দিকটাতে বুঝতে পারিনি জানেন, ছোট বললো এই প্লেটটার তলায় আবার ওনাদের একটা মশলা পাত্রও রয়েছে। সব কিছুর মধ্যে দিয়ে দুপুরটা বেশ ভালোভাবে কাটলো। তবে এখানেই কিন্তু শেষ না, এখনও বাড়ি ফিরে কেক কাটিং আর মামনিকে কতগুলো সারপ্রাইজ গিফট দেওয়ারও রয়েছে। তবে এই কেক কাটিংয়ের বিষয়টা মামনি কিন্তু এখনও অবধি জানেনি, আর আমিও এই ভিডিওতে রাখলাম না, দেখলাম রাখলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই শুক্রবার দিনের জন্যই সেটা রাখলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।